দর্শক, কৃষি, কৃষক আর কৃষিতে সম্ভাবনার কথা নিয়ে বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন কৃষি কথনের আজকের পর্বে সবাইকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা শুনি কৃষকের কণ্ঠ, তুলে আনি কৃষিতে নতুন নতুন উদ্ভাবন, মাটি, বীজ আর কৃষি প্রযুক্তির গল্প। আমরা কথা বলি কৃষিতে ভর করে এগিয়ে যাওয়া বাংলাদেশের। বরাবরের মতো আজও আমি মেহনাজ মুন্নি পুরো সময়টা আছি আপনাদের সঙ্গে। শীতের জড়তা ভেঙে ঋতুরাজ বসন্তের ছোঁয়ায় সেজেছে দেশের আমবাগান। সবখানেই গাছে গাছে সোনালী মুকুলের সমারোহ। মধুমাস যেন আগমনী বার্তা দিয়ে যাচ্ছে আমের শাখায়। আম চাষিরাও ব্যস্ত হয়ে উঠেছেন ফলের রাজাকে বরণ করে নিতে। চলছে নিরাপদ ও জৈব পদ্ধতিতে মুকুল পরিচর্যাও। দর্শক, আজ থাকছে প্রকৃতিতে আমের মুকুলের সাজ নিয়ে বিশেষ প্রতিবেদন। শীতের জড়তা ভেঙে প্রকৃতিতে এখন ঋতুরাজ বসন্তের দাপট। আর এই বসন্তের সবচেয়ে বড় উপহার হয়ে আসে আমের মুকুল। বাংলার দক্ষিণ পশ্চিম থেকে উত্তরের জনপদ, প্রতিটি আমবাগান সেজেছে সোনালি সাজে। যেদিকে চোখ চায় শুধু মুকুল আর মুকুল। বাতাসে ভেসে আসছে মুকুলের মৌ মৌ সুবাস, যেন বলে দিচ্ছে আসছে মধুমাস। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ কিংবা দক্ষিণ পশ্চিমের সাতক্ষীরা, মেহেরপুর থেকে শুরু করে উত্তরের নাটোর, দিনাজপুর, সবখানেই এখন মুকুলের রাজত্ব। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা মেহেরপুরকে অনেকেই ভালোবেসে ডাকেন সুমিষ্ট আমের রাজধানী। মাঘের শেষ দিক থেকেই এখানে গাছে গাছে আমের মুকুলে আমের মৌসুমের আগমনী বার্তা। হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, গোপালভোগ আর কাঁচামিঠার বাগানে বাগানে এখন মুকুলের সমারোহ। এই অঞ্চলের হিমসাগর আম ভৌগোলিক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এখানকার আম চাষে এসেছে এক নতুন মাত্রা। তাই বাম্পার ফলন ও মান ধরে রাখায় এখন ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও চাষিরা। আমরা গাছে ওষুধ দিচ্ছি আমের মুকুল ঠিক রাখার জন্য, আমের মুকুল যাতে কালো না হয় বীজ দিচ্ছি। সপ্তাহের মধ্যে 2 দিন বীজ দিতে হয়। আপনার মুকুল আম যাতে না ফাটে, গুটি যাতে না ফাটে, এই কারণে বীজ দিতে হয়, পানি দিতে হয়। ধরেন দেখি যে এই মোলটার অবস্থা কেমন, দেখা যাচ্ছে না বীজ দিতে হয়, তখন বীজ আমার দিতে হয়। চলতি মৌসুমে মেহেরপুরে প্রায় 3000 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 40,000 মেট্রিক টন। আমের মুকুল ও গুটির প্রধান শত্রু হপার পোকার আক্রমণ ঠেকাতে শুরু থেকেই চলছে নিয়মিত পরিচর্যা। এবার আমরা আম নিয়ে বেশ কাজ করছি। আমরা একটা আমাদের প্রকল্প আছে, পার্টনার প্রকল্প, সেই প্রকল্প আমরা আমের স্কুল গঠন করছি এবং এখানে অলরেডি আমি আমার কার্যালয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে সাথে নিয়ে আম রপ্তানিকারক এবং কয়েকজন আম চাষিকে নিয়ে আমরা কথা বলেছি এবং তাদেরকে বলেছি যাতে আমাদের কৃষকের প্রশিক্ষণ দিয়ে ভালোভাবে উৎপাদন করে যাতে বাইরে নেওয়া যায় এবং সেই প্রচুরিতে যেটা দেবে সেটা যেন ঠিক থাকে, তাহলে আমাদের এই মেহেরপুরের বাসী লাভবান হবে। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের দিগন্তজোড়া বাগানগুলোতেও এবার জেগেছে মুকুলের সমারোহ। আম্রপালি, বাড়িফোর, কাটিমন ও ফজলির বাগানে যেন সোনার ছোঁয়া। ফুলে ফুলে মৌমাছি, ভ্রমর আর নানা পতঙ্গের আনাগোনা। 1 বিঘা জমির আমের বাগান করতে 5 বছরে 1 লাখ টাকা খরচা হয়। তারপরে আমরা 3 বছরে বিক্রি করলে 1 লাখ পাই। এইভাবেই আমরা দেখা যাচ্ছে যে পরপর খরচ বাদে টাকা পাই, বাদ বাকি পরে আর কোনো খরচ নেই। তো 3 বছরে আমের ভালো মুকুল আসেনি, যার কারণে আমের ভালো লাভবান হওয়া যায়নি। এই বছরে আবহাওয়া ভালো, যার কারণে মুকুল ভালোভাবে আইছে বা ভালোভাবে যদি ওষুধপাতি দিয়া পরিচর্যা করা যায় তাহলে এবছরে লাভবান হওয়া যায়।
এবছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় 37,487 হেক্টর জমিতে চাষ হয়েছে আমের। এখন পর্যন্ত 80% গাছে মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের চেয়েও বেশি ফলন হতে পারে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এবছরে আমাদের 37,487 হেক্টর জমিতে আম বাগান আছে। ইতিমধ্যেই আমের মুকুল আসা শুরু হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া আমের মুকুল বের হওয়ার জন্য যথেষ্ট অনুকূল এবং এ পর্যন্ত প্রায় 75 থেকে 80% মুকুল বের হয়েছে। সামনে আরও মুকুল বের হওয়ার সম্ভাবনা আছে, সুযোগ আছে। যদি আবহাওয়া ভালো থাকে আমরা আশা করছি যে গত বছরের চাইতেও এবার অনেক বেশি মুকুল বেরোবে এবং ম্যাক্সিমাম মুকুল বের হবে বলে আমরা আশা করতেছি। এই সময়গুলোতে আমরা কৃষকদেরকে যেটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে যে সমস্ত বাগানে মুকুল আসা শুরু হয়ে গেছে তারা যদি একটা সেচ দিতে পারে তাহলে ওই গাছের সমস্ত মুকুল একসাথে এবং সুস্থ সবল মুকুল বের হবে, একটা পরামর্শ দিচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যে মুকুল বের হওয়ার পরে এবং ফুটার আগে একটা বালাইনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছি। যদি সেই বাগানে যদি কোনো হপার পোকা যদি থাকে সেক্ষেত্রে একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছি। তবে সামগ্রিকভাবে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন জৈব বালাইনাশকগুলো বেশি ব্যবহার করে এবং পারলে ব্যাগিংও যাতে করে। এতে করে নিরাপদ আম উৎপাদন হবে, ভোক্তাগুলা নিরাপদ এবং পুষ্টিকর আম খেতে পারবে। আর আমরা শুধু আম না, সামগ্রিক বিষয়ে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে রাসায়নিক সারের সাথে সাথে তারা যেন জৈব সার ব্যবহার করে সুষম মাত্রায় সার ব্যবহার করে। আর জৈব সার ব্যবহার করার ফলে আমের স্বাদ এবং গুণগত মান, পুষ্টিমান অবশ্যই ভালো হবে। সেই সাথে সাথে জমির উর্বরতাও ভালো থাকবে, উর্বরতাও বৃদ্ধি পাবে, মাটির স্বাস্থ্য সুরক্ষা হবে। তো আমরা এই বিষয়গুলোর পরামর্শ দিচ্ছি এবং আগামীতে যখনই যে পরামর্শ দরকার হবে আমরা কৃষকদেরকে সেই পরামর্শ দিব। তবে আশা করছি যদি এবছরে আবহাওয়া ভালো থাকে এবং আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে যে সমস্ত পরামর্শ দিব যদি কৃষক সেই পরামর্শগুলো তারা পালন করে তাহলে আশা করছি আমাদের এবছরে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যথেষ্ট আমের ভালো ফলন হওয়ার সম্ভাবনা আছে। তবে এই স্বপ্নের সঙ্গে বাড়ছে আম চাষিদের দুশ্চিন্তাও। এবার বাজারে সার ও কীটনাশকের বাড়তি দামের সঙ্গে যুক্ত হয়েছে উকনা ও শাকার পোকার উপদ্রব। ইদানিং ফের উকুনা পোকা বলে একটা পোকা তৈরি হচ্ছে, সেটা মুকুলকে চুষে খেয়ে নিচ্ছে, কিন্তু কীটনাশক কাজ হচ্ছে না। এক্ষেত্রে কৃষি অফিসার ওরকম স্বাভাবিকভাবে তো ট্রেনিং সবাইকে দিতে পারে না, পরামর্শ দেয় কিন্তু তাদের পরামর্শে মনে হচ্ছে কাজ হচ্ছে না, বিষে কাজ হচ্ছে না। গত বছর থেকে কীটনাশকের দাম বেশি, আর বিশেষ করে সাহারের খুব দাম বেশি। সঠিকভাবে সার পাচ্ছি না, যখন সারের দরকার তখন দাম বেড়ে যাচ্ছে, যখন সার নিতে এসে ডিলারের দোকানে সার থাকছে না। স্বাভাবিক হলে আমাদের জন্য ভালো হবে, আমরা এত খরচ করে ফসলের সঠিক দাম পাচ্ছি না। দেখা যাচ্ছে কীটনাশক, বীজ, সার এগুলোর দাম ঠিকই বেশি হচ্ছে কিন্তু আমরা ফসলের দাম পাচ্ছি না। ফল তৈরি হচ্ছে, ফল পর্যাপ্ত হচ্ছে, ফল বিদেশে হয়তো সরকার যদি রপ্তানি করে তাহলে হয়তো ফসলের দামটা বেশি হয়, কিন্তু আমরা চাহিদা ঠিক মানুষের চাহিদা অনেক মিটে যাচ্ছে, দামটা কমে যাচ্ছে। আমরা আশা করি যেন সরকার একটা পদক্ষেপ নেয়, এটা এই ফসলগুলো যেন বাইরে রপ্তানি করার একটা প্রক্রিয়া করে। চাষিদের অভিযোগ পর্যাপ্ত হিমাগারের অভাবে প্রতি বছরই মৌসুমে পানির দামে আম বিক্রি করতে বাধ্য হতে হয়। এর সঙ্গে যুক্ত হয় সিন্ডিকেটের কারসাজি, ফলে উৎপাদন খরচ ওঠানোও কঠিন হয়ে পড়ে। এবার তাই পরিস্থিতির উত্তরণ চান এই আম চাষিরা। বর্তমানে আমরা আম চাষিরা আম নিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। তো আপনারা যদি আমাদের এই আমটা বাইরে সেলের ব্যবস্থা করেন, প্লাস স্টকের কোনো যদি ব্যবস্থা করেন, যেমন স্টোর বা কোল্ড স্টোরগুলো আমাদের দেন, তাহলে আমাদের জন্য আম চাষিরা আমরা অনেক উপকৃত হব। এখন আমরা হতে পারছি না, আমরা আমের দাম সঠিকভাবে পাচ্ছি না। তো সঠিক না পাওয়ার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছি, ন্যায্য মূল্যটা পাচ্ছি না। যেমন আমাদের অনেক আম চাষ করার জন্য পাতা থেকে আমাদের মুকুল, ফল, অনেক কীটনাশক, সার, জৈব সার আমরা ব্যবহার করি, কিন্তু সেটা ন্যায্য মূল্যটা আমরা পাচ্ছি না। তো আপনারা যদি এটা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা চাষিরা অনেকটাই সাশ্রয় হবে এবং উপকৃত হবে। উত্তর জেলা নাটোরেও শতবর্ষী আম গাছগুলো
ভরে উঠেছে মুকুলে। সকাল সন্ধ্যার কুয়াশা আর দুপুরের কড়া রোদ, এই বৈরী আবহাওয়ায় মুকুল টিকিয়ে রাখতে ব্যস্ত সময় পার করছেন বাগান কর্মীরা। আমাদের কাজই হচ্ছে মুকুলে স্প্রে করা। মানে এখন সকালবেলায় কুয়াশা পড়ছে এবং মহা পড়ছে, দুপুরে রোদ হচ্ছে, এই জন্য সকালবেলায় স্প্রে করাটা খুবই দরকার। আর আমরা এগুলাই করে বেড়াচ্ছি, মানে বিভিন্ন জায়গায় যাই, মুকুলের বিগসে গেছে মুকুলটা, কিছু মুকুল ফাটতে আছে, ওই জন্যই পরিচর্যা করতে হবে। ওই কারণে আমরা এখন স্প্রে করছি, আর সব জায়গায় চলছে এখন একই ধারায়, স্প্রেটা খুবই দরকার। নিরাপদ আম উৎপাদনই এখন মূল লক্ষ্য। আমের নিরাপদ উৎপাদনের লক্ষ্যে জৈব বালাইনাশক ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করছেন কৃষি কর্মকর্তারা। এবং আমাদের এই নাটোর জেলায় কিন্তু বিভিন্ন ধরনের আমের চাষ হয়, বিশেষ করে আম্রপালি, বাড়ি আমফোর, কাটিমন, আমাদের ল্যাংড়া, খিরসাপাত, এই জাতগুলো কিন্তু মূলত চাষ হয়। এছাড়া আমাদের যে লক্ষণভোগ সেটিও কিন্তু চাষ হয়, এছাড়া আশ্বিনার কিছু চাষ হয়। তো সব মিলিয়ে আমরা আশা করছি যে একটি ভালো ফলন আমরা আমের এবছর পাবো। আমাদের কিন্তু উপসহকারী কৃষি কর্মকর্তা যারা কিন্তু প্রত্যেকটা ব্লকে আসছে এবং তাদের মোবাইল নম্বরগুলো বিভিন্ন বালাইনাশকের দোকানে লাগানো আছে। কৃষক ইচ্ছা করলে তাকে কল দিয়ে তার কাছ থেকে জানতে পারে বা তাকে ডেকে নিয়ে তার বাগান দেখাইয়ে তারপরে কি পরামর্শ প্রয়োজন সেটি কিন্তু দিতে পারে। কিন্তু কৃষক দেখা যায় এই ঝামেলা না করে সরাসরি দোকানদারের কাছে যায়, সেই দোকানদার দেখা যায় যে তার ইচ্ছা মতো তো বালাইনাশক তাকে দিয়ে দিচ্ছে, সেটি প্রয়োগ করে কিন্তু অনেক সময় কৃষকরা ফল পায় না। তখন আসলে দেখা যায় যে কৃষকরা অভিযোগ করে যে ঔষধে কাজ করছে না। আসলে সঠিক ঔষধটা যদি প্রয়োগ করা না হয় তাহলে কিন্তু এই কাজটা হয় না। তো আমরা কৃষকদের প্রতি আহ্বান রাখবো যে তারা যেন আমাদের উপসহকারীদের পরামর্শগুলো নেয়। আমবাগানে মুকুলের এই সময়টা শুধু কৃষকের ব্যস্ততা নয়, এটি বাংলাদেশের আশারও প্রতীক। স্বপ্নের এই মুকুল যেন শেষ পর্যন্ত চাষির মুখে হাসি ফোটাতে পারে। সবকিছু ঠিক থাকলে এবার আমের বাগানে রচিত হবে সমৃদ্ধ বাংলাদেশের গল্প। কুষ্টিয়ায় বাণিজ্যিকভাবে চাষ বাড়ছে বিদেশি সবজি ব্রকলি ও বিটরুটের। অল্প খরচ বেশি লাভ, এই দুই সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি বিভাগের সহায়তায় আর অনুপ্রেরণায় এই সবজিতে নতুন সম্ভাবনার পথ দেখছেন চাষিরা। দর্শক, এবার থাকছে সেই গল্প। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষিপ্রধান জেলা কুষ্টিয়া। উর্বর এই জনপদে মাটি আর মানুষের ঘামে ফলে সোনার ফসল। ধান, পাট আর সবজির জন্য পরিচিত এই অঞ্চলে এখন যুক্ত হয়েছে নতুন সম্ভাবনার গল্প। বিদেশি সবজি ব্রোকলি ও বিটরুট চাষে সাফল্যের হাসি ফুটছে কৃষকের মুখে। একসময় শহুরে সুপার শপে সীমাবদ্ধ থাকা এই দুই সবজির বাণিজ্যিক চাষ ব্যাপক ছড়িয়েছে এই জেলায়। সদর উপজেলার বেলঘরিয়া এলাকার কৃষক আনোয়ারুল ইসলাম ২০ শতক জমিতে ব্রোকলি চাষে ১০,০০০ টাকা খরচ হয়েছে তার। তিনি আশা করছেন ৬০ থেকে ৭০,০০০ টাকার বিক্রি। এই ক্ষেত্রে আছে অনেক লোক করে না, আমরা করি, তাতে খুব চাহিদা। অন্যান্য আমাদের দেখি অন্য লোক করছে, তাদের আমরা হচ্ছে পরামর্শ দিই, এই আমরা করো বলে ভালো হবে। অল্প খরচ, স্বল্প সময়ে উৎপাদন এবং বাজারে ভালো দাম, এই ৩ কারণে ব্রোকলি চাষে ঝুঁকছেন অনেক কৃষক। ২০ শতাংশ জমিতে মোটামুটি ১০,০০০ টাকা মতো খরচ হয়েছে, আর গাছের সংখ্যা ২,০০০-এর উপরে আছে। আর এটাতে মোটামুটি এখন বর্তমান যে বাজার মূল্য সেই বেশ ভালো, তাতে আশা করি ৬০ থেকে ৭০,০০০ টাকার উপরে বিক্রি হবে। ফুলকপির তুলনায় ব্রোকলি চাষটা খুবই সহজ এবং লাভজনক। ফুলকপির দাম অনেক সময় থাকেই না, আর ব্রোকলির দামটা সর্বনিম্ন ২০ টাকা থেকে যায়। অন্যদিকে বিটরুট চাষেও মিলছে সাফল্য। ১ বিঘা জমিতে ২৫ থেকে ৩০,০০০ টাকা খরচ করে লাভ হচ্ছে প্রায় ১.৫ লক্ষ টাকা। সাদাটার থেকে এটা আনুমানিক ১০ টাকা বেশি বেচা যায়, তা এটা লাভ মোটামুটি বেশ ভালো। তা বাজারে এর চাহিদা খুব সুন্দর, খারাপ না, ভালোই।
হ্যাঁ, অন্যান্য ফসলেতে ধরেন দানাদার ফসলেতে সবচেয়ে সবজির ফসলটা এই বড়গলি কপিটা লাভবান বেশি। কুমারখালী উপজেলার ওয়াসি গ্রামের কৃষক রিয়াজুল ইসলাম 25,000 টাকা খরচ করে 1.5 বিঘা জমিতে চাষ করেছেন বিটরুট। আশা করছেন প্রায় 2 লক্ষ টাকার বিক্রির। 25 কাঠা জমি আবাদ করছি, একটা ক্ষেতের ফল উঠানো শুরু করছি। বর্তমান বাজার মূল্য ভালো, 50 টাকা আড়তে যাচ্ছে। ভবিষ্যতে আরও বেশি আসছে, চাষ করব, এটা খুব লাভজনক চাষ। আমি এবার 25 কাঠা বই করছি, তাতে গড় ধরছি 150 থেকে 200 মণ ফলন পাবো আমি। বাজারে চাহিদা বাড়ছে, দামও ভালো। এখন অন্যরাও উৎসাহ পাচ্ছেন এই চাষে। দেখা দেখে আমি এগুলা চাষ করতেছি 5 কাঠা ভুঁই। এখন আলহামদুলিল্লাহ এখন ভালো, এর উৎপাদনটাও মানে এর থেকে এর মানুষের প্রতি চাহিদাটা অনেক বেশি। বাজারে নিয়ে গেলে প্রচুর বেচা কিনা হয়, এগুলা 50-60 টাকা কেজি বিক্রি হয়। জেলার সবজি চাষিদের সাফল্য ধরে রাখতে তাদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ, পরামর্শ ও সার্বিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এই ফসলগুলো লাইফ স্প্যান বা জীবন দৈর্ঘ্যটা অনেক ছোট, 2.5 মাসে একটা ফসল আমি পেয়ে যাচ্ছি। সে তুলনায় অন্যান্য ফসল 3 মাস 3.5 মাস লেগে যাচ্ছে। কম সময়ে আমরা এই জমিটা সঠিক ব্যবহার করতে পারছি। তো আমরা চাই যে প্রত্যেক কৃষক এবং দেশানি ভাই বোন যেন লাভবান হতে পারেন এই উচ্চমূল্যের ফসল আবাদ করে, এবং বাজারে যেন বেশি দামে বিক্রি করতে পারেন। এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই জন্য আমাদের যে অন্যান্য সাপোর্ট আমরা যেমন প্রদর্শনী দিচ্ছি, প্রান্তিক কৃষকদের আমরা প্রণোদনার বীজ, সার এগুলো সরবরাহ করছি। পাশাপাশি একটা জমিতে কীটনাশক, আমার ছত্রাকনাশক কখন প্রয়োগ করতে হবে সেই সাপোর্টগুলো আমরা দিচ্ছি। জমিতে কতটুকু সার লাগবে সেই সহযোগিতা আমরা করছি। তো বিভিন্ন বিষয়ে আমরা পরামর্শ প্রদান করে থাকি কৃষি বিভাগ থেকে। স্বাস্থ্য সচেতন মানুষ এখন খাদ্য তালিকায় রাখছেন ব্রোকলি ও বিটরুটের মতো পুষ্টিকর সবজি। যদি ন্যায্য মূল্য ও সুষ্ঠু বাজার ব্যবস্থা নিশ্চিত করা যায়, তবে উচ্চমূল্যের বিদেশি এই দুটি সবজি শুধু কুষ্টিয়া নয়, বদলে দিতে পারে সারা দেশের কৃষকদের অর্থনৈতিক চিত্র। মহাসমুদ্র কোটি মানুষের জীবিকার উৎস হলেও অপরিকল্পিত মৎস্য আহরণে বিপন্ন এর জলজ সম্পদ। বৈশ্বিক এই সংকটে সমাধান হয়ে উঠেছে প্রযুক্তি নির্ভর মাছ চাষ বা অ্যাকুয়াকালচার, যেখানে মাছ চাষের জন্য পানি ও খাদ্য পুনর্ব্যবহারের মাধ্যমে সীমিত জায়গায় উৎপাদন সম্ভব হচ্ছে বিপুল পরিমাণ মাছ। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চলছে মাছের পরিচর্যা। বৈশ্বিক নীল অর্থনীতিতে আধুনিক এই সমাধান তৈরি করছে বিশাল সম্ভাবনা। দর্শক, এবারে আমরা সেরকম কয়েকটি প্রযুক্তির সঙ্গে পরিচিত করব আপনাদের। মহাসমুদ্র পৃথিবীর ফুসফুস এবং কোটি কোটি মানুষের জীবিকার প্রধান উৎস, অথচ সেই সমুদ্রই আজ বিপন্ন। আধুনিক যন্ত্রপাতির অতি ব্যবহার আর অপরিকল্পিত মৎস্য আহরণের ফলে বিলুপ্তির পথে কয়েকশো সামুদ্রিক প্রজাতি। ইউরোপীয় জলসীমায় হাঙর থেকে শুরু করে তলদেশের বিরল মাছগুলো আজ অস্তিত্ব রক্ষার লড়াইয়ে লিপ্ত। কিন্তু ক্রমবর্ধমান বিশ্ব জনসংখ্যার আমিষের চাহিদা মেটাবে কে? এর উত্তরটা হলো প্রযুক্তি নির্ভর অ্যাকুয়াকালচার, যা সমাধান দিচ্ছে প্রকৃতি নির্ভরতা কমিয়ে সঠিক উপায়ে সঠিক জাতের ও সঠিক স্বাদের মাছ উৎপাদনের। মাছ চাষে বড় ব্যয়ের একটি অংশ খাদ্য। অনেক ক্ষেত্রে বড় মাছের খাবার হিসেবে ছোট ছোট সামুদ্রিক মাছ ব্যবহার করা হয়। এই নির্ভরতা কমাতে সুইডেনের সুয়াটেক এবি শিল্পবর্জ্য ব্যবহার করে বিকল্প প্রোটিন উৎপাদনের উদ্যোগ নিয়েছে। বিশেষ প্রক্রিয়ায় এই শিল্প বর্জ্যে উৎপাদিত ছত্রাক মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। উদ্দেশ্য সমুদ্রের উপরে চাপ কমানো এবং টেকসই উৎপাদন নিশ্চিত করা। জমির সীমাবদ্ধতা কাটাতে সিঙ্গাপুরের অ্যাপোলো অ্যাকুয়াকালচার গ্রুপ গড়ে তুলেছে বহুতলা বিশিষ্ট মাছের খামার। একই জায়গায় স্তরে স্তরে ট্যাঙ্ক বসিয়ে উৎপাদন বাড়ানো হচ্ছে। পানি পরিশোধন ও পুনর্ব্যবহার ব্যবস্থার মাধ্যমে অপচয় কমানো হচ্ছে পানির, ফলে সীমিত জায়গায় তুলনামূলক বেশি উৎপাদনও সম্ভব হচ্ছে। নরওয়ের বরফ শীতল সমুদ্রের গভীরেও ঘটছে এক নীরব বিপ্লব, যেখানে মাছ চাষ আর প্রযুক্তি মিলেমিশে একাকার। নরওয়ের এই খামারটি শুধু একটি খামার নয়, এটি হলো আইফার্ম। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত বিশ্বের প্রথম সেন্সর নির্ভর স্মার্ট ফিশ ফার্মিং প্রজেক্ট।
যেখানে মাছের প্রকল্পে ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে মাছকে পর্যবেক্ষণ করা হয়, ফলে মাছের বৃদ্ধি ও স্বাস্থ্যের তথ্য বিশ্লেষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। প্রচলিত পদ্ধতিতে একটি খাঁচার মধ্যে সব মাছকে একত্রে চিকিৎসা দেওয়া হয়, কিন্তু আই ফার্মে প্রতিটি মাছের রয়েছে আলাদা ডিজিটাল আইডি। যখনই কোনো মাছ পানির উপরিভাগে আসে, অত্যাধুনিক সেন্সর ও ক্যামেরা তার শরীরের উচ্চ রেজলিউশন ছবি তুলে নেয়। এআই তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করে মাছটির ওজন কত, তার শরীরে উকুন বা কোনো রোগ আছে কিনা। যদি কোনো মাছ অসুস্থ হয়ে পড়ে, সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে তাকে আলাদা করে ফেলে, ফলে পুরো খাঁচায় ওষুধ দেওয়ার প্রয়োজন পড়ে না। এতে একদিকে খরচ যেমন কমে, তেমনি সামুদ্রিক পরিবেশ থাকে বিষমুক্ত ও নিরাপদ। সুস্থ মাছগুলো কোনো প্রকার মানসিক চাপ ছাড়াই বেড়ে ওঠার সুযোগ পায়। মৎস্য উৎপাদনে অগ্রসর দেশ হিসেবে বাংলাদেশেও রয়েছে বিস্তৃত নদী উপকূল ও খামার ভিত্তিক অবকাঠামো। পরিকল্পিত বিনিয়োগ ও প্রযুক্তির সঠিক প্রয়োগ করা হলে বাংলাদেশেও এই খাত বিশ্বের অনেক বড় সম্ভাবনা তৈরি করতে পারে। দর্শক, এবারে জানিয়ে দেব এই সপ্তাহের কৃষি আবহাওয়ার পূর্বাভাস। কি কি সতর্কতা থাকছে আপনার ফসল সুরক্ষায়। কথন অনুষ্ঠান নিয়ে আপনার যে কোনো মতামত বা পরামর্শ জানাতে পারেন আমাদের। মতামত জানিয়ে লিখুন এই ঠিকানায়। প্রযোজক কৃষি কথন, বিটিভি নিউজ, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা 1219। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 019123022890 এই নম্বরে। দর্শক, দেখতে দেখতেই চলে এসেছে আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। শেষ করছি আমাদের আজকের আয়োজন। আগামী শুক্রবার ঠিক এই সময়ে আবারও দেখা হবে কৃষির নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।